Our goal is to free India, which was the opposition parties have nominated. World Cup final winning teams. Rafa Varane. Down at his feet. He's a genius. আব্দুল জব্বার বলে একজন রাইটার আছেন, তার বাংলার চলচ্চিত্র বলে একটা বই আছে। তো তাতে কিন্তু মেটেবুলের বেশ কিছু কথা উঠে এসেছে। তখনকার মেটেবুল এখন দেখছেন আমার সঙ্গে তার পরিচয় ছিল, সাদা সিলের মানুষ ছিল। তো তাতে কিন্তু খুব সুন্দর বর্ণনা আছে মেটেবুল। তো এখন যে মেটেবুল যে লোকেরা যেটা করেছে সব জায়গায় ভাগ করে এই মেটেবুল এটা আগে ছিল না, 10 বছর আগে ছিল না, 12 বছর আগে ছিল। তো ওই জন্য বলছিলাম মেটেবুল যে ইয়ের ঘর ঘর শব্দ কি বলে ওটাকে বেশি সেলাই মেশিনের ঘর ঘর শব্দ খুব কম শোনা যায় এখন। কিন্তু মেটেবুল সম্বন্ধে মানুষের এই ভুল ধারণা এটা কি করে ভাবতে পারে, এটা ভাবতে পারে আমরা যদি লিখি যে আপনারা মেটেবুল সম্বন্ধে যা ভাবছেন সেগুলো এই কথাই বলতে হবে না, কিন্তু আমাদের গল্পের মাধ্যমে যেমন আব্দুল জব্বার লিখেছেন, আমাদের কথার মাধ্যমে, আমাদের পরিচয়ের মাধ্যমে হবে। একটা যেমন তোমরা তো সিনেমা দেখো না, খাদেশের তোমাদের সিনেমা দেখতে না, তো একটা সিনেমা হয়েছিল জুলফিকার ভালো সিনেমা, অনেক ভালো সিনেমা আছে। তো সেখানে করেছে যেটা বড় ব্যবসায়ী আগে মারোয়ারিরা সেখানে কি দিত, কাপড় দিত এবং দর্জিরা তৈরি করে তাদের দিত, খুব বেশি লাভ তার থাকতো না। এখন তারা নিজেরাই তৈরি করে নিজেরাই বিক্রি করে। তো ফলে যেটা হচ্ছে যে একটা সমৃদ্ধি এসছে, প্রবল ভাবে এসছে। ওখানকার একজন লোকের নাম তোমাদের বলছি, ওনার নামটা ফকির, আলমগীর ফকির ওনার নাম, কিন্তু ভীষণ বড় যারা মেটেবুলে কে আছে আলমগীর তো আমি এটা বলতে চাইছিলাম, যদি এখন যেটা হচ্ছে যে মেট্রোপলিটন লোকেরা বাইরে কাজ দিয়ে দিচ্ছে, ওদের লোকেরা এসে মিদনাপুর থেকে 24 পরগনা, মহেশতলা থেকে শুরু করে পুরো 24 পরগনা, হাওড়া অঞ্চল, হুগলির অঞ্চল, সেখান থেকে লোকেরা আমাদের কাছে কাপড় নিয়ে, তো এখানে এসে অনেক নতুন অভিজ্ঞতা হলো আমার। তো প্রথম আসি এখানে, তো তোমাদেরকে একটা কথা বলে তোমরা তাহলে খুশি হবে যে আমি প্রথমে আসলাম, আমাদের জলপাইগুড়ি তো ট্রাম্প ছিল না, এখন রে আর ভবিষ্যতে হবে হলো, কারণ ট্রাম্প বন্ধ হয়ে যাচ্ছে। তো আমার মনে হলো আমি ট্রামে চলবো, আমি কালকে হোস্টেলে থাকতাম, তো শিয়ালদা থেকে আমি ধর্মতলায় যাবো, ট্রামে উঠলাম। তো আমি ভেবেছিলাম যে যদি সিনেমা যেখানে আছে এখন ট্রাম লাইন আছে সেখানে আমি নামবো। আমি যখন অভ্যস্ত নই, তো ট্রাম চলছে, লোকেরা ফটাফট নিয়ে বলছি, আমি ট্রাম থেকে এসে প্রথমে শীত জলপাইগুড়ি থেকে কলকাতায় আমি একটা লাভ দিলাম ট্রাম থেকে নামার। সবাই তো আমি লক্ষ্য করিনি, সবাই নামছে সামনের দিকে মুখ করে, আমি এবার সোজা মুখ করে নিয়েছি। তো নেমে যেটা হলো যে আমি এক ভদ্রলোকের গায়ে পড়ে গেলাম, মধ্যবয়স্ক ভদ্রলোক, এবং আমার ভারের থেকে পড়ে গেলেন। ভাবতে পারেন চোট তার লাগেনি, কিন্তু একটু ভালো এমনি বললেন, সুস্থ হয়ে জল দিল, যে আমাকে বললো আপনি কি মঙ্গল গ্রহ থেকে এলেন? না ভাই চলবে ঘুরতে গেছি। তো এই যে অভিজ্ঞতা গুলো কেমন, সেগুলো তো আমাদেরকে জানতে হবে, লিখতে হবে, কেমন এগুলো ধরতে হবে। ঢাক বাচ্চার জন্য এবং ঢাক বাচ্চা আমার দেখা গেল যে অর্থাৎ বিসর্জনের ঢাক বাচ্চা, তো ঢাক বাচ্চার ধরন দেখা গেল রবীন্দ্রনাথের একটা খুব বড় ছবি, সবকিছু করা যায়, সেই ছবিটা হঠাৎ করে দেখা গেল গুলিয়েছিলাম, গুলিয়ে লাগার পর যেখানে কাজটা ফেটে যাবে, গুলি লাগবে, ছবির মধ্যে কাজ ছিল পাদাই, তো তা থেকে রক্ত পড়তে আরম্ভ করলো। তো রক্ত পড়তে আরম্ভ করলো, তার মানে কি, তার মানে ওর বলতে চাইছেন যে উনি তার আগের পর দেখলে এটা আর কি সেই লিঙ্কটা পাওয়া যায় যে মুসলিমরা, খিদিরপুরের বন্দরের মুসলিমরা বা মেটিয়াগঞ্জের মুসলিমরা তারা লেখাপড়া করেন, তাদের পেশাটা হচ্ছে অনেকটা গুন্ডাগিরি, বন্দরে খানিকটা হয়, কিন্তু
গুন্ডাগিরি কোনো ব্যাপার ছিল না, কিন্তু তিনি বললেন কোন একটা ফরেন উপন্যাসকে অবলম্বন করে দেশের মধ্যে আরেকটা দেশ। হ্যাঁ, দেশের মধ্যে আরেকটা দেশ, এইগুলো এইসব কথা। তো আমার তো খুব বাজে অভিজ্ঞতা হয়েছে। তো আমি সেটা কলমে লিখলাম, আমি বুঝিয়ে দিলাম যে ভাই তুমি যেটা লিখছো সেটা ঠিক নয়, এবং পুজোর আগে রিলিজ হওয়ার কথা। তো এবং এই ধরনের জিনিস রিলিজ হলে সাম্প্রদায়িক বিভেদ লেখাটা আরো একটু বড় হয়। তো আমি লিখলাম, লেখার পরে যেটা আমি পার্লামেন্টে আছি, আমি পার্লামেন্টে 6 বছর ছিলাম, যেটা আমার পরিচয় কেউ বলে না, স্বামীর হয়ে গেছে কেউই বলে না, সবাই বলে আমাদের ইমরান হয়ে এসছে, আমার এত ভালো সম্পর্ক পার্লামেন্ট থেকে। তো আমি একটা কমিটির মিটিং এ ছিলাম, পার্লামেন্টের অনেকগুলো কমিটি থাকে, সেই মিটিং এ ছিলাম। তো হঠাৎ করে একটা ফোন এলো, ফোন আসার সঙ্গে দেখলাম যে গলা আমার কানে বাজলো, সেটা একটা পরিচিত গলা, আমার দিদির গলা। তো মানে আমি তাড়াতাড়ি চেয়ারম্যানকে বলে একটু বাইরে এলাম, এই থেকে যে রুমে বসে কমিটিটা বসেছিল সেখানে বাইরে এলাম। ইমরান, হ্যাঁ দেখি। তো বলছেন যে এগুলো সব কি হচ্ছে, তুমি কি সব লিখেছো জুলফিকার নিয়ে, এত ভালো বই এত লোকেরা করছে, দেব আছে, তারপর মুসলিম তো তারা বই করেছে, আর তুমি কিসব লিখেছো বলবে। তো আমার কাছে ইটালিয়ান যে সবাই এসছে, দেব আছে, অরূপ আছে, অরূপ হচ্ছে বিশ্বাস, তো সবাই এসছে কিসব লিখে, আমি তোমাকে তো এই করতাম, এই করতাম, আমি সাংসদ করেছি, এই করেছি, হ্যাঁ, আর তুমি এসব লিখছো। তো আমি দেখলাম এখন দিদির সঙ্গে যাবেন, আমি দেখলাম এখন যদি কোনো কথা না বলি তাহলে গেল। তো আমি বললাম, দিদি আপনি এটা বলছেন তো, ওরা আপনাকে বলেছে, কিন্তু আপনাকে আমি বলছি যে আপনি বইটা যদি দেখেন তাহলে আপনি বলতেন এটা অন্যায়, একদম বলতেন ভুল ভুল জিনিস, আপনার আদর্শের, মহাত্মা গান্ধীর আদর্শের, সুভাষচন্দ্র বসুর আদর্শের তারপর কে লিখেছে, আমি একটা উদাহরণ দিয়ে দিলাম। তো লেখো লিখছে নাকি তোমরা, আমি শুনতে পাচ্ছি বলে যাচ্ছি। তো আমার নানা বাদ দিয়ে দিয়েছি, বাদ দিয়ে দিয়েছি, আমি নানা সব বাদ দিয়ে দিয়েছি, আমার ঠিক আছে, বাদ দিয়ে তো আমাদের কোনো আপত্তি নেই। তো কথা হচ্ছে যে কেন আমাদের সম্বন্ধে এই ধারণা থাকবে, আমরা প্রায় 1/3 বা 1/4 না 1/3 কেন থাকবে, কেন আমরা পড়াশোনাকে মিশতে পারবো না, কেন তোমাদের বেশ বান্ধবী একজন আজকে তোমাদের লেখা কয়েকটি কারণে বিশেষ জরুরি। তোমাদের বলতে চাইছি যে একটু আগে একজন মুসলিম সমাজের কথা বলছিলাম, তোমরা বোধহয় জানো যে আমাদের পশ্চিম বাংলায় এখন কত করে মানুষ 11 সালে সেন্সাস হয়নি, 11 সালে হয়েছে, তারপরে হয়নি। তো সম্প্রতি বিধানসভায় আমাদের মুখ্যমন্ত্রী বলেছে যে আমাদের পশ্চিমবাংলায় সংখ্যালঘুদের সংখ্যা প্রায় 3.5 কোটি সংখ্যালঘুদের সংখ্যা, তার মানে আমরা মোটামুটি 1/3 একটু কম, কিন্তু আমরা প্রায় কাছাকাছি 1/3 বা 1/4 তো বটেই, 1/3 কাছাকাছি। তো এই যে বিরাট জনগোষ্ঠী যারা বাঙালি মুসলমান, তো তোমাদের সবাইকে কি তোমাদের নিশ্চয়ই এখানে আসার আগে তোমরা স্কুলে পড়েছো, সমাজে থেকে যে প্রবন্ধ লিখেছেন, যেগুলো আমাদের পথ চলার পাথেয়। তো এখনকার দিন তিনি মারা গেছেন, বহু বছর হয়ে গেল, কিন্তু তারপরেও এবং বহুদিন সেটা থাকবে আমাদের পথপ্রদর্শক হিসাবে, রবীন্দ্রনাথের ধারণা এগুলো থাকবে। তো সেই রবীন্দ্রনাথকে একদিন এসে আবুল ফাজল বলে, আবুল ফাজল কিন্তু বড় বুদ্ধিজীবী, আমরা তাকে জানি না, তিনি মানে এখন পূর্ব বাংলার আর যদি বলি তখন ছিল অখণ্ড বাংলা, সেই পূর্ব বাংলার অধিবাসী ঢাকা কেন্দ্রে। তো তিনি একবার শান্তিনিকেতনে এসে আমাদের কবিগুলোকে বলছিলেন যে কবিগুলো আপনি তো সবার কথা লিখলেন, কত বিষয়ে আপনার কবিতায়, আপনার নিবন্ধে, গল্পে উঠে এসেছে, কিন্তু আপনার পাশে যারা মুসলিমরা আছে তাতে তো আমরা খুব বেশি মুসলিমদের কথা আমরা পাই না, খালি পাই আব্দুল মাজির গল্প, যেটা আছে যে পদ্মা থেকে পদ্মা থেকে কাশ্মীর
কচ্ছপের ডিম তো সে তার মধ্যে তার ছোট দাঁড়ি রবীন্দ্রনাথ লিখে গেছে পর্বত রবীন্দ্রনাথের গল্পে। তো আমারও ছোট দাঁড়িয়েছে, ঠিক আছে। তো দেখে তো উনি রবীন্দ্রনাথ বলছেন থেমে, দেখো আবুল ফজল, তোমাদের সমাজের কথা আমি কেন লিখবো? আমি লিখতে পারি, কিন্তু তোমাদের সমাজের কথা তোমাদের কলমে যত ভালো উঠে আসবে তত কিন্তু আমার কলমে অতটা হয়তো প্রকটিত নাও হতে পারে। তো তোমাদের কথা তোমরাও লেখো না কেন? তোমরা কেন আশা করে বসে আছো রবীন্দ্রনাথ লিখবে? তো এই কথাটি তোমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের কথা, আমরা সবার কথা লিখবো, যে শেষে নিঃসঙ্গে আমাদের কথা আমরা একটু বেশি করে লিখবো। তোমরা তো এখন তো বয়স কম, তোমরা সবাই